বিড়ি, সিগারেট, মদ, গাঁজা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ওসব ছাড়ুন, এর চেয়ে গল্প শোনার নেশা করুন। সাবস্ক্রাইব করুন দ্য ডার্ক আওয়ার টেলসকে আর শুনতে থাকুন আজকের গল্প। নমস্কার, আপনারা শুনছেন দ্য ডার্ক আওয়ার টেল। অনেকেই বলে জেলখানাও নাকি পবিত্র জিনিস, যেখানে মানুষের অপরাধের শাস্তি হয় এবং মানুষ এগিয়ে যায় মুক্তির দিকে। আজ শুনবে সৌমেন সিংহ রায়ের লেখা কয়েদি নম্বর 1417। রাত তখন 2টো বাজে। শ্যামপুকুর থানার কয়েদিরা নিজের কারোদের ভিতরে গভীর ঘুমে আচ্ছন্ন। গোটা 2-4 জেগে থাকলেও তারা চুপচাপ। আসলে রাজু একটা মিথ্যে কেসে ফেঁসে গিয়ে কারোদের ভেতরে ঢুকেছে। ভালো একটা উকিল হায়ার করেও কোনো কাজ দেয়নি। বিরোধী পক্ষের উকিল ছিল আরো পোক্ত। কিভাবে যে মিথ্যা প্রমাণ জোগাড় করে রাজুকে ফাঁসিয়ে দিল তা রাজু বুঝতেও পারেনি। তারপর আর কি, এই ভয়াবহ জেলের ভেতরে জীবন কাটাচ্ছে। শান্তিপূর্ণ জীবন ছিল রাজুর, কিন্তু কিভাবে যে তার জীবনে অভিশাপ নেমে আসলো তা রাজু নিজেও জানে না। এইসব কথা চোখ বন্ধ করে শুয়ে শুয়ে ভাবছিল রাজু। বিলাসিতায় দিন কাটানো রাজুর এই নোংরা গারদের মধ্যে ঘুম কি আর আসে? চুপ করে শুয়ে ঘুমানোর চেষ্টা করছিল। এমন সময় ফ্যানটা হঠাৎ করে অফ হয়ে যায়। কোথা থেকে একটা হাত এসে ধাক্কা দেয় রাজুকে, ফেলে দেয় খাটের উপর থেকে। খাট বলতে সামান্য একটা পুরনো তোশক আর একটা ভাঙা পুরনো হয়ে যাওয়া কাঠের তক্তা। জেলের ভিতরে আজ ওর প্রথম দিন। জেলের ভিতরের এই অবস্থা দেখে ওর তো অবস্থা কাহিল হয়ে যায়। রাজু নিজেও জানে এই খাটে ওর ঘুম আসবে না, তাই ও চোখ বন্ধ করে শুয়েছিল। কিন্তু হঠাৎ কে ওকে ধাক্কা মারল, এ কথা ভাবতেই ও অবাক হয়ে গেল। মেঝেতে পড়ে গিয়ে ওর হাতের কনুইতে একটু চোট পেল আর একটা মৃদু আর্তনাদ করে উঠল। তারপর ভাবতে লাগলো কি হলো ব্যাপারটা। সেলের মধ্যে আরো লোক আছে নাকি? কিন্তু থাকবেই বা কি করে? সারাদিন তো কাউকে দেখতে পায়নি সে। এই তো সারাটা দিন কাটলো এই সেলের ভিতর, কিন্তু কাউকেই তো দেখতে পায়নি। তারপর ভাবলো ধাক্কাটা যে মেরেছে সে ওর পিছন থেকে মেরেছে। তাহলে কি? কথাটা ভেবে থেমে যায় রাজু। তাহলে কি ওই দেওয়ালের মধ্যে কোনো গোপন দরজা বা জানালা আছে? নিজেকে একটু সামলে নিয়ে দেওয়ালের দিকে তাকায় সে। কিন্তু কই, কোথাও তো কোনো দরজা বা জানলা নেই। প্রথমে ভাবলো অন্ধকার বলে হয়তো দেখতে পাচ্ছে না, কিন্তু তারপর দেওয়ালের ওপরেই সেই অন্ধকারে হাতড়াতে লাগলো। অনেকটা হাতড়িয়েও কিছু পাওয়া গেল না দেখে ও একটু ভয় পেল। তারপর ভাবলো তাহলে কি ও ঘুমিয়ে পড়েছিল আর ঘুম থেকে স্বপ্ন দেখতে দেখতে নিচে পড়ে গেল? অদ্ভুত তো। এই কথা
নিজের মনেই বলে আবার খাটের উপর শুতে গেল রাজু। মুখের ওপর হাতটা দিয়ে দু চোখ ঢেকে ও চুপ করে শোবার একটু চেষ্টা করল। শুয়ে থাকতে থাকতে কখন যে চোখ দুটো লেগে একটু ঘুম চলে এসেছে তাও নিজেও জানে না। ঘুমিয়েছিল, এমন সময় কিসের একটা আওয়াজে ওর ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙা চোখে রাজু ভাবল কিসের আওয়াজ হলো। সেই অন্ধকারের মধ্যেও যা দেখল তাতে ওর শরীর থেকে আত্মা বেরিয়ে যাওয়া জোগাড়। ও দেখল সেলের মেঝের উপর পড়ে আছে একটা কাটা রক্তাক্ত আঙুল। প্রথমটায় ঝাপসা লাগছিল, তারপর চোখ মুছে আরো ভালোভাবে দেখতে রাজু দেখতে পেল ওখানে শুধু একটা আঙুল নয়, তার চারপাশে ছড়িয়ে আছে কাটা হাত, পা, কান, চোখ, আর সবগুলোই মানুষের শরীরের অঙ্গ। অন্ধকার রাতে ওই সেলের মধ্যে রাজু একা রয়েছে। কোথাও থেকে কোনো শব্দ শোনা যাচ্ছে না। তার মধ্যে এই সব দেখে ও চমকে দেওয়ালের কোণায় সিঁটে গেল, আর সাথে সাথে সারা সেল জুড়ে একটা বিকট অট্টহাসি শোনা যেতে লাগলো। রাজু কাঁপতে থাকলো, দেয়ালের গায়ে হেলান দিয়ে ভাবতে থাকলো চোখের সামনে যা দেখছি তা কি আদেও সত্যি। ঠিক এমন সময় ও টের পায় ও যেখানে বসে আছে বিছানার সেই চাদরটা ভিজে। প্রথমটায় বুঝতেই পারেনি, কিন্তু হাত বাড়িয়ে বিছানায় হাতটা দিতে টের পেল সত্যি সত্যি বিছানাটা ভিজে। ওর হাতে কি একটা তরল জাতীয় লেগে গেল। গাঢ় ও চ্যাটচ্যাটে ঠেকল তরলটা। হাতটা তুলে রাজু দেখার চেষ্টা করল, কিন্তু নিকষ কালো অন্ধকারে বুঝতে পারল না সেটা ঠিক কি। ঘরের মধ্যে একটা কোণায় একটু চাঁদের আলো আসছে। ও নিজের হাতটাকে নিয়ে সে আলোর কাছে যাবে ভাবল। পরক্ষণেই ভাবল বিছানাটা তো সামান্য ভিজে, তা নিয়ে এত মাথা খারাপ করবার কি আছে। আর ওই সামান্য আলো পর্যন্ত পৌঁছতে গেলে ওকে সামনের ওই কাটা অঙ্গ প্রত্যঙ্গগুলোকে পার করে যেতে হবে। কি করবে বুঝে উঠতে পারল না রাজু। ভাবতে লাগলো এই কাটা হাত, পা, কান, নাক এগুলো আসলো কোথা থেকে। এ নিশ্চয়ই সেলের দেখাশোনার দায়িত্বে থাকা ওই চাল চুলোহীন বদমেজাজি লোকটার কাণ্ড হবে। হয়তো রাজু নতুন, তাই ওর সাথে একটু মশকরা করছে, ভয় দেখানোর চেষ্টা করছে। কিন্তু তাই বলে এসব ঘৃণ্য কাজ? রাজু এখনো দেয়ালের কোণায় বসে কাঁপতে কাঁপতে এক দৃষ্টে তাকিয়ে আছে ওদিকে। ঠিক এমন সময় মেঝের মধ্যে পড়ে থাকা আঙুলটা নিজে থেকেই একবার নড়ে উঠল। দেখে যেন মনে হলো কোনো অদৃশ্য হাতের সাথে আঙুলটা লেগে আছে এবং কেউ যেন সেই হাতটাকে নাড়াচ্ছে, যার ফলে আঙুলটাও নড়ছে। রাজু অবাক হয়ে গেল। ওর গা বেয়ে একটা ঘর্মাক্ত তরল স্রোত বয়ে গেল। এক দৃষ্টে ভীতভাবে আঙুলটার দিকে তাকিয়ে থাকে রাজু। আর হঠাৎ কোনো এক অদৃশ্য শক্তিতেই হোক বা অদৃশ্য টানেই হোক আঙুলটা উড়ে এসে ওর হাতের ওপর পড়ে। আতঙ্কে আর ভয়ে এই বদ্ধ সেলের মধ্যে নিজেকে একা অনুভব করে রাজু। তারপরে আতঙ্কের বিভীষিকাতে একটা আর্তনাদ করে ওঠে। কিন্তু
ওর আর্তনাদ সেলের ভিতরে থাকা কারোর কান অব্দি পৌঁছয় না। আঙুলটা যখন উড়ে এসে ওর হাতের উপর পড়ে, ও ভয়েতে চোখ বন্ধ করে নেয়। ধীরে ধীরে কাঁপতে কাঁপতে চোখ খুলে দেখে ওর কোলের উপর পড়ে আছে। কাটা আঙুলটার আগায় নখের চিহ্ন মাত্র নেই। সেখানে রয়েছে দাগ দাগ করা লাল রক্তের দাগ, যা শুকিয়ে কালো হয়ে গেছে। দেখে মনে হচ্ছে কেউ যেন আঙুলটাকে ধারালো অস্ত্রের সাহায্যে সেটাকে হাত থেকে কেটে আলাদা করে দিয়েছে, আর নখটাকে কেউ আঙুলটা থেকে উপড়ে নিয়েছে। এইরকম নির্মম দৃশ্য কল্পনা করতে রাজুর গা ভয়েতে ও ঘৃণায় শিউরে ওঠে। ও তাড়াতাড়ি করে রক্তাক্ত আঙুলটাকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। তারপর পাশে থাকা চাদরটা গায়ে মুড়ি দিয়ে বসে। ঠিক এমন সময় রাজু দেখল মেঝেতে পড়ে থাকা মানুষের অঙ্গগুলো যেন নড়ছে। আর ওটা কি? পার হাতটা ধীরে ধীরে সোজা হলো। তারপর ওই হাতটা যেন ওর দিকেই আসতে শুরু করলো। কাটা দুটো হাতের মধ্যে একটার আঙুল নেই, আর সেটা সম্ভবত রাজু একটু দূরে খানিকক্ষণ আগেই ছুঁড়িয়ে ফেলে দিয়েছে। হাত পাগুলো একটু একটু করে ওর দিকে এগিয়ে আসতে থাকলো। রাজু আর চুপ থাকতে না পেরে চিৎকার করে উঠল সাহায্যের জন্য। কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও। কিন্তু কোথাও কোনো উত্তর এলো না। ও রীতিমতো কাঁদতে থাকলো। তারপর কাঁদো কাঁদো গলায় চিৎকার করতে থাকলো, কিন্তু সবই ব্যর্থ। ওর এই চিৎকার কারো কানে পৌঁছলো না, সেটা রাজু বুঝতে পারল। এইদিকে কাটা কাটা অঙ্গগুলো রাজুর কাছে চলে এসেছে। রাজু পিছিয়ে পিছিয়ে যাচ্ছে, কিন্তু ওর পেছনের দেওয়ালটা যেন একটা প্রাচীর হয়ে দাঁড়িয়েছে। রাজু বুঝতে পারে যতই পিছনে যাওয়ার চেষ্টা করুক না কেন, আর পেছনো সম্ভব নয়। ওর একটা কথা মনে পড়ে। এতদিন শুধু শুনে এসেছিল যে দেওয়ালে পিঠ থেকে গেলে আর পিছানো যায় না, পিছনো সম্ভব নয়। এদিকে বিছানার তরলটা ওর প্যান্ট অবধি ভিজিয়ে দিয়েছে। চাদরটা দিয়ে মুখটা ভালোভাবে মুছে নেওয়ার চেষ্টা করছে সে। ও বুঝতে পারে যে এখানে ওকে কেউ বাঁচাতে আসবে না। প্রচন্ড ভয়ে চোখ বন্ধ করে ইষ্ট নাম জপ করতে শুরু করে রাজু। শরীর কাঁপছে, গা ঘেমে স্নান, বিছানাটা ভিজে, সামনে এক ভয়ঙ্কর দৃশ্য। অন্ধকার ঘরে কোনো লোক নেই, কোনো আলো নেই। রাজু ঈশ্বরকে ভরসা হিসেবে বেছে নেয়, কিন্তু ঈশ্বরও হয়তো কোনো কারণে রুষ্ট হয়েছেন রাজুর উপর, তাই ঈশ্বর ওর কোনো কথা শুনছেন না। এরই মধ্যে খাটটা একটু নড়ে উঠল। রাজুও সেই সাথে নড়ে উঠল। বহুদিনের খাট, কেউ উঠলে নড়ে উঠবে স্বাভাবিক। কিন্তু রাজু আর একটা শব্দ পেয়েছে, যেমনটা কেউ লাফে খাটে উঠলে হয়, সেই রকম। রাজু আরো জড়সড় হয়ে আরো গতি বাড়িয়ে ইষ্ট নাম জপ করতে থাকে। এর মধ্যে খাটের উপর খচমচ আওয়াজ করে কে যেন এগিয়ে আসছে। মুড়ি দেওয়া চাদরের ফাঁক থেকে খানিকটা কাপড় সরিয়ে ও দেখতে থাকে, কিন্তু ওর চোখের নাগালে কিছুই দেখতে পায়। হঠাৎ ওর চোখের সামনে সে হাতটা চলে এসে ওর চাদরটা ধরে, যেমন ভাবে কেউ চাদর টেনে মুখের সামনে থেকে সরিয়ে দেয়।
সেই রকম ভাবে চাদরটা সরিয়ে দেয় সেই কাটা হাত। সেই আচমকা ও আকস্মিক ঘটনায় রাজুর বুকের হৃদস্পন্দন কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়। তাড়াতাড়ি ও চোখটা বন্ধ করে নেয়। ওর হৃদস্পন্দনটা কিছুক্ষণের জন্য থেমে আবার দ্রুত গতিতে বৃদ্ধি পায়। হৃৎপিণ্ডটা কিছুক্ষণের জন্য বেরিয়ে আসার জোগাড় হয়ে দাঁড়িয়েছিল। সেই একটুখানি দৃষ্টিতে রাজু যা দেখে তাতে লক্ষ্য করে কাটা হাতটা তর্জনী নেই। কালো বর্ণের হাতের মাঝে একটা ট্যাটু করা। ট্যাটুটা ক্ষণিকের জন্য দৃষ্টি আকর্ষণ করেছিল, কিন্তু কেবল ক্ষণিকের জন্য। ওই হাতটা ওর মুখের সামনে থেকে চাদরটা সরিয়ে ফেলার পরে রাজু চেষ্টা করে ওই কাটা হাতটা জোরের সাথে পেরে ওঠে না। চাদরটা সরিয়ে নিলে রাজু দেখে খাটের উপর দুটো পা ওর দিকে ফিরে দাঁড়িয়ে আছে। পায়ের আঙুলগুলোর একটাতেও কোনো নখ নেই, ঠিক যেন হাতের আঙুলগুলোরই মতো কেউ যেন খুবলে সাঁড়াশি দিয়ে টেনে নখগুলো বের করে নিয়েছে। ওই ভয়াবহ দৃশ্য দেখে গা গুলিয়ে আসে রাজু, কিন্তু কিছু বুঝে ওঠবার আগেই আর একটা হাত এসে ওই হাতটার সাথে যুক্ত হয়। হাত দুটো এগিয়ে আসে ওর গলার টুঁটির কাছে এবং প্রচন্ড শক্তি দিয়ে রাজুর টুঁটিটা চিপে ধরে। রাজু নিঃশ্বাস নিতে পারে না। কেউ যেন বারণ করছে শ্বাসনালীর ভিতর থেকে বাতাসের আসা যাওয়াকে। রাজুর চোখ লাল হয়ে আসছে, শরীরের কোনো অংশে জোর পাচ্ছে না সে। পুরো শরীরও অবসন্ন হয়ে যায় রাজু। জ্ঞান হারানোর আগে সারা শরীর জুড়ে একটা বিকট যন্ত্রণা অনুভব করে সে। তারপর ওর একটা কথা মনে পড়ে যায়, ওর মায়ের বলা কথা, সব পরিস্থিতিতে ঈশ্বর তোমার সঙ্গে আছে, ভয় পাবে না। এই কথাটা মনে পড়তে অদ্ভুত মনের জোর এনে নিজের হাত দুটোকে মুখের কাছে তুলে ওই হাত দুটোকে ছাড়ানোর চেষ্টা করে রাজু, কিন্তু পেরে ওঠে না তার অদ্ভুত শক্তির সাথে। কিরকম যেন একটা বিদ্যুৎ পৃষ্ঠের মতো ওর মনে পড়ে যায় ছোটবেলায় ঠাকুমা যখন ভূতের গল্প বলতো, তখন বলেছিল ভূতেরা আলোকে খুব ভয় পায়, আলো দেখলেই ওরা পালায়। আর এটা মনে হতেই ওর মনে পড়ে যায় খাটের থেকে সোজা গেলে ও পাশের সামনের দেওয়ালটার ওপর চাঁদের আলো পড়ে। এই ঘরটার মধ্যে ওই একটি মাত্র ছোট ছিদ্র এখন ওকে বাঁচাতে পারে। কোনো মতে মনোবল বাড়িয়ে বিছানা থেকে মেঝেতে নামে। তারপর ওই রক্তাক্ত অঙ্গগুলোকে পাশ কাটিয়ে এক ছুটে ও পাশের দেওয়ালের কাছে গিয়ে দাঁড়াতেই অদ্ভুত ভাবে মুখে ও গায়ে এসে পড়ে স্নিগ্ধ চাঁদের আলো। আর সেই আলোর কিরণ ওর গলায় পড়া মাত্র ও দেখতে পায় ওর গলা চেপে ধরা সেই রক্তাক্ত হাত দুটো নিমেষের মধ্যে উধাও হয়ে গেছে। অদ্ভুত কৃতজ্ঞতার দৃষ্টিতে শেলের সেই ছিদ্র দিয়ে বাইরের দিকে তাকিয়ে বুক ভরে শ্বাস নেয় রাজু। গলাটা ব্যথা ব্যথা লাগে ওর, কিন্তু প্রাণে তো বেঁচে আছে। এরপর ওই চাঁদের আলোতে নিজের হাতের দিকে তাকাতেই ওর দৃষ্টি চমকে যায়। ভয়ে আঁতকে ওঠে রাজু। ওর হাতে লেগে রয়েছে শুকিয়ে যাওয়া লাল রক্তের দাগ।
ও চমকে বিছানার দিকে তাকায়, কিন্তু কোথায় কি, মেঝেতে থাকা একটা অঙ্গ নেই। অবাক হয়ে যায় রাজু। একটু আগে নিচে মেঝেতে দেখা সেই কাটা হাত, পা, নাক, কান, এগুলো সব কোথায় গেল? একটু আগেই তো এখানে ছিল, এর মধ্যে কোথায় পালিয়ে গেল? খাটের উপরে থাকা সেই রক্তাক্ত কাটা পা, কোথায় গেল সেই কাটা হাত? আর ওর হাতে এত রক্তই বা এলো কোথা থেকে? ওর তখন মনে পড়ে গেল বিছানাটা তো ভিজে ছিল, সেখানে হাত দিয়ে দেখেছিল বিছানার উপর রক্ত। ও মেঝের ওপর দিয়ে ছুটে গেল খাটের কাছে, গিয়ে খাটের উপর হাত বোলাতে বোলাতে বিছানার চারিদিকে দেখতে লাগলো। কিন্তু কই, বিছানা তো ভিজেনি, একটুও ভিজেনি, শুকনো বিছানা। তারপর রাজু নিজের প্যান্টে হাত বোলাতে লাগলো, কিন্তু না, প্যান্টও তো ভিজেনি। তাহলে হাতে রক্ত লাগলো কি করে? ও হাতটা মুখের সামনে তুলে ধরে দেখতে, ও দেখল হাতের আঙুল থেকে শুধু হাতের ওপরটাই লেগে রয়েছে শুকনো রক্তের দাগ। কিন্তু এটা এলো কিভাবে? এই কথা ভাবতে ভাবতে রাজু শুনতে পেল বাইরে কিসের একটা আওয়াজ ভেসে আসছে। কে যেন ওর দিকে হেঁটে আসছে। ভালো করে শুনে দেখল রাজু, হ্যাঁ, এটা কারোর পায়ে হেঁটে আসারই শব্দ। রাজু ভাবল এই রাত দুপুরে আবার কে আসছে। তারপরও শুনতে পেল জেলের গার্ড ভোর হয়ে গেছে সেটার জানান দিতে এসেছে। তার গলার আওয়াজে সবাই আড়মোড়া ছেড়ে ঘুম ভেঙে উঠেছে। সেই আওয়াজে রাজুর বুকে বল আসে, মনটা একটু শান্ত হয়। রাতের তুমুল অন্ধকার সেই বীভৎস ঘোর এখনো কাটিয়ে উঠতে পারেনি রাজু। ওর মনে হয় এইবার সেই বিভীষিকাময় রাতের শেষ হলো। কিন্তু এই একটু আগেই তো চাঁদের আলোতে রক্ষা পেল, তার পরের মুহূর্তেই ভোর হয়ে গেল। তাহলে তাহলে কি ওটা চাঁদের আলো ছিল নাকি ভোরের আলো? এইসব ভাবতে ভাবতে জেলের ওর কাছে চলে এলো। কিরে, তুই যে বড্ড তাড়াতাড়ি উঠে গেছিস। রাজু খানিকক্ষণ চুপ থেকে বলল, ওই আর কি। এই কথা বলে নিজের হাতটা পেছন দিকে লুকিয়ে রাখলো রাজু, যাতে গার্ড দেখতে না পায় তার হাতে লেগে আছে রক্ত। বাহ বাহ, তোর তো ভালোই অভ্যেস আছে মনে হচ্ছে। একদিন থেকেই পরের দিন ভোরবেলায় উঠে গেছিস। না না, আপনার গলার আওয়াজেই ঘুম ভেঙে গিয়েছে। গার্ড একটু সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে থেকে চলে গেল সামনের দিকে। আর রাজু মনে মনে ভাবল, যা হয়ে গেছে সেই ব্যাপারটা এখন জানাজানি করলে হবে না। প্রমাণ ছাড়া বললে সবাই ওকে পাগল ভাবে। সকাল পেরিয়ে দুপুর হয়েছে। চুপচাপ নিজের সেলের ভিতর বসেছিল রাজু। এমন সময় গার্ড এসে গেটের তালা খুলে দিয়ে গেল। রাজু সহ গেটের বাকি কয়েদিরা স্নান খাওয়ার জন্য বেরিয়ে পড়েছে। একে একে লাইন দিয়ে ওরা এগোতে লাগলো। আর ওদের আগে আগে দুটো গার্ড ও পিছনে দুটো গার্ড চলতে লাগলো। ঠিক এই সময় ভিড়ের মধ্যে থেকে কে যেন রাজুর নাম ধরে ডাকল, রাজু। রাজু পিছন ফিরে তাকালো, কিন্তু দেখে মনে হলো না এদের মধ্যে থেকেই কেউ ওকে ডাকছে। ও সামনে তাকিয়ে ভাবতে থাকে, এখানে ওকে চিনবে এমন কোন লোক আছে? না, ওকে চিনবে এমন কয়েদি তো কেউ নেই। তাহলে ওই ভিড়ের মধ্যে থেকে ওর নাম ধরে এইরকম শান্ত গলায় কে ডাকলো? এই কথা ভাবতে ভাবতে ওর কাঁধে এসে ঠেকল একটা বরফ শীতল ঠান্ডা হাতের স্পর্শ।
সেই স্পর্শে ওর সারা শরীর ঠান্ডা হয়ে গেল। ও পিছন ফিরে দেখল একটা শান্তশিষ্ট বছর 40-এর লোক। লোকটার হাতে করা রয়েছে সেই একই ধরনের ট্যাটু যেটা কাল রাতে ও দেখেছিল। রাজু ভয় পেয়ে গেল, কিন্তু খানিক পরে নিজেকে সামলে নিল। লোকটার পোশাক দেখে বোঝা গেল সেও এখানকার কয়েদি। সাদা গেঞ্জি, সাদা প্যান্ট, একটু কালো গরনের চেহারা। লোকটা ওর দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। রাজু বলল, আমায় ডাকছিলে? আমাকে চেনো? হ্যাঁ, কিন্তু আমি তো তোমাকে চিনতে পারলাম না। সবাইকে যে চিনতে হবে তার কি কোনো মানে আছে? রাজু একটু ইতস্তত করে বলে, না, আমি ঠিক সেটা বলতে চাইনি। তুমি কাল রাতে চিৎকার করছিলে, তোমার সাথে কি কিছু হয়েছিল? রাজু একটু চমকে উঠল, তারপর নিজেকে সামলে নিয়ে বলল, হ্যাঁ, কিন্তু আপনি জানলেন কি করে? কেন, তুমি যেভাবে চিৎকার করছিলে তাতে কি কেউ জানতে পারতো না? তোমার সাথে কি ঘটেছে আমি সব জানি। রাজু শিউরে ওঠে আর ভাবে, এই লোকটা সব জানলো কি করে? এতক্ষণ কথা বলতে বলতে ওরা বাথরুমের সামনে চলে এসেছিল। রাজু বলল, আচ্ছা, আমি এখন আসি। এই কথা বলে রাজু বাথরুমের আর দরজা দেবার সময় দেখতে পেল লোকটা চলে যাচ্ছে। তার সাদা গেঞ্জির পেছনে লেখা আছে 1417। রাজু আর কিছু বলে না, দরজাটা বন্ধ করে দেয়। তারপর কলের সামনে গিয়ে রক্তমাখা হাতটা জোর করে ডলে ডলে ধোয়ার চেষ্টা করে, এতক্ষণ যেটা সকলের আড়ালে রেখেছিল। কিন্তু এ কি, ও লাফিয়ে পেছনে সরে আছে। জলের নল থেকে জল না পড়ে পড়ছে লাল টকটকে রক্ত। ও রক্তমাখা হাতটা আরো লাল হয়ে গেল। পাশে রাখা সাবানটার দিকে তাকালো, ওটাও এখন রক্তবর্ণ হয়ে গেছে। বাথরুমের সারা মেঝে জুড়ে পড়ছে টকটকে লাল তাজা রক্ত। তাড়াতাড়ি কলটা বন্ধ করে দেয় ও, কিন্তু কল থেকে জলের বদলে রক্ত পড়া বন্ধ হয় না, উপরন্তু আরো জোরে পড়তে থাকে। ঘৃণায় ওর পেটের ভিতরটা পাকিয়ে উঠে আসতে চায়। একটু একটু করে জলের পরিবর্তে রক্তের পরিমাণ বেড়ে চলেছে। রাজু ভয়ে ও আতঙ্কে আর্তনাদ করতে করতে দরজা খুলে বেরিয়ে যায়। বাইরে বেরোনো মাত্র সব কয়েদিগুলো ওর দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকে। ও সবাইকে ওখানে ওখানে ভিতরে রক্ত, জলের কল থেকে জলের বোতলে রক্ত পড়ছে, রক্ত পড়ছে। চলো চলো, দেখবে, চলো। সবাই সামনে দেখে, কিন্তু কিন্তু কোথায় রক্ত? ভিতরে জলের নলটা খোলা আছে আর ভেতর থেকে জল পড়ে ভেসে যাচ্ছে বাথরুমের ভিতরে। তারপর সে কথা রাজুকে বলতে রাজু দেখে সত্যি তো সেখানে তো পড়ে আছে পরিষ্কার সাদা জল। তারপর আবার কি একটা ভেবে নিজের হাতের দিকে দেখে, কোথায় রক্তের দাগ? ওর হাত তো পুরো পরিষ্কার।
তারপর একটু সামলে নেওয়ার চেষ্টা করে নিজেকে। এদিকে কিছু কয়েদি এই ব্যবহারে অসন্তুষ্ট হয়ে বলে, সালা যাচ্ছে তাই একেবারে দিন দুপুরে স্বপ্ন দেখা শুরু করেছে। সালা পাগলদের নিয়ে এসছে এখানে। পাগলগুলোর জ্বালায় জেলে টেকা দায় হয়ে পড়েছে। জেলখানা তো নয়, যেন পাগলা গারদ। আবার কেউ হাসাহাসি করছে। রাজু ওদের দিকে দেখে কিন্তু কিছু বলে না। এইসব তামাশা জটলা দেখে ওয়ারন এসে ওদের ঠান্ডা করে। তারপর রাজুর দিকে তাকিয়ে বলে, কিরে, তোর কি দিনে দুপুরে মাথা খারাপ হয়ে গেছে? চল নিজের সেলে চল। রাজু কিছু বলে উঠবার আগে লোকটা ওকে টেনে নিয়ে যায়। রাজু যাওয়ার আগে শেষে একবার বাথরুমের ভিতরটা আবার দেখে এবং সেখানে সে একটা ভয়ঙ্কর দৃশ্য দেখতে পায়। আগের দেখা সেই কয়েদিটা ওর দিকে তাকিয়ে বাথরুমের ভিতরে বসে আছে আর খিলখিল করে হাসছে। টানতে টানতে রাজুকে নিয়ে আসে ওয়ার্ডেন। তারপর ওকে ওর সেলের মধ্যে ঢুকিয়ে দিয়ে বলে, তোর খাবার আজ বন্ধ। রাজু একটু আমতা আমতা করে কিন্তু কোনো লাভ হয় না। লোকটা চলে গেলে রাজু গিয়ে খাটের উপর বসে ভাবে কি ঘটছে ওর সাথে কাল থেকে। এই কথা ভাবতে ভাবতে দেখে সব কয়েদিরা ওর সেলের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। সবাই ওকে নিয়ে নানা কথা বলছে। সালা পাগলের চালায় টেকা দায় হয়ে পড়েছে। জেলখানা তো নয়, যেন পাগলা গাল। এর মধ্যে কি একটা দেখে চোখটা দাঁড়িয়ে যায় রাজু। ও দেখে ওই ভিড়ের মধ্যে থেকে ওর দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে সেই কয়েদিটা। রাজু খাটের উপর থেকে ছুটে আসে গেটের কাছে, কিন্তু এখন আর কাউকে দেখতে পায় না। আশ্চর্য, এর মধ্যে লোকটা গেল কোথায়? আর কে এই লোকটা? দেখতে না পেয়ে রাজু আবার খাটে গিয়ে বসে। কখন যে ওভাবে থাকতে থাকতে শুয়ে ঘুমিয়ে পড়ে ও নিজেই জানে না। ঘুমটা ভাঙে একটা শান্ত ভারী গলার আওয়াজে। রাজু। রাজু চমকে উঠে গেটের কাছে দেখে, কিন্তু সেলের ভেতরে দাঁড়িয়ে আছে লোকটা, সেই সেই কয়েদিটা। কিন্তু কিন্তু এই কি করে সম্ভব? গেট তো রাতের বেলা দেওয়া থাকে, লোকটা কিভাবে ঢুকলো? এই সব ভাবছিল রাজু। ঠিক এমন সময় শান্ত অথচ ভারী কণ্ঠে কে যেন ওর কানের পাশে বলে, ওঠো, কি ভাবছো আমি কি করে ঢুকলাম? আসলে তুমি যে এখানে দাঁড়িয়ে আছো সেই সেলটা আমার, তাই এখানে আমি ছাড়া আর কে থাকবে? আর আমার জায়গায় ঢুকতে নিশ্চয়ই আমাকে কারোর অনুমতি নিতে হবে না। এই কথা শুনে রাজুর শরীরটা থরথর করে কেঁপে ওঠে। হিম শীতল একটা নোনতা জলের স্রোত ওর শরীর বেয়ে নিচে নেমে যায়। রাজু খুব ভালোভাবেই জানে এই ঘরে ও ছাড়া আর কারো থাকার কথা নয়। আর যে লোকটাকে সামনে দেখছে সে তো ওর থেকে অনেকটা দূরে দাঁড়িয়ে আছে। তাহলে ওর কানের কাছে কে কথা বলল? কাঁদতে কাঁদতে পাশ ফিরে দেখে রাজু, কিন্তু কাউকেই দেখতে পায় না। সামনে থাকা সেই কয়েদিটার দিকে তাকাতে চমকে কেঁপে ওঠে আর একটা আর্তনাদ করে ওঠে।
দূরে দাঁড়িয়ে থাকা কয়েদিটা নিমেষের মধ্যে কখন যে ওর সামনে এসে দাঁড়িয়েছে তা রাজু টের পায়নি। মুখ ফেরানোর সাথে সাথে রাজু যা দেখে সেটা দেখে রাজু নিজের চোখকে বিশ্বাস করতে পারে না। লোকটার চোখ রাজুর চোখ বরাবর রাখা, একটা গভীর দৃষ্টিতে লোকটা রাজুর দিকে তাকিয়ে আছে। শান্ত সেই দৃষ্টি, কিন্তু অন্ধকারের মধ্যেও তা ভীষণ ভয়াবহ লাগছে। আচমকা এই ঘটনায় রাজু দুপা পিছিয়ে আসে। লোকটা হেসে ওঠে, কিন্তু কোনো কথা বলে না। অথচ রাজুর কানের কাছে কে যেন বলে ওঠে, কি হলো, ভয় পেলি নাকি? রাজু অবাকও হয়, আবার ভয়ও পায়। কাঁপা কাঁপা স্বরে বলে, ভয় পাবো না। কিন্তু কথাটা মুখ থেকে বের হয় না, মুখের ভেতরেই কেমন যেন আটকে যায়। লোকটা রাজুর কাঁধে হাত রাখে আর বলে, এই সেলটা আমার, তুমি এখানে আসলে কিভাবে? এখানে আমি ছাড়া কেউ থাকতে পারে না, বলতে পারো আমি থাকতে দেব না। এই কথা বলে লোকটা আবার হেসে ওঠে। লোকটার স্পর্শে রাজু বুঝতে পারে তার হাতটা খুবই ঠান্ডা, বরফের থেকেও ঠান্ডা। লোকটার হাসির শব্দে রাজু ভয় পেয়ে যায়। এমন বিকট হাসি হয়তো কোনোদিনও রাজু শোনেনি। তারপর কোনো মতে বলে, তোমার সেল মানলাম, কিন্তু এখানে না থাকলে আমি থাকবো কোথায়? সে কি আমি জানি? আমাকে তো এখানে থাকতে হবে, না থাকলে আর যাবো কোথায়? এখানে তো আমার থাকার জায়গা না, জোর করে আমাকে গারদে পুড়ে দিল ওরা। তুমি কিভাবে আসলে আমার এই ছেলে, একটু বলো তো শুনে। শুনবে? কি আর শুনবে, সে এক দুঃখের কথা। আচ্ছা, খাটের ওপর বসো, বলছি। আমার নাম তো তুমি আগেই জেনেছ। আমার নিজের বলতে কখনো কেউ ছিল না। আর সত্যি বলতে আমি খুবই সাধারণ একটা ছেলে, যার সাথে প্রতারণা করা হয়। মিথ্যে প্রেমের নাটক করে আমার সব সম্পত্তি নিজের নামে করিয়ে নেয় আমার বউ। ভালোবাসতাম ওকে খুব, তাই না করতে কোনো অসুবিধে ছিল না আমার। অসুবিধেটা তখন হয় যখন জানতে পারি ওর একটা ফাটার আছে। এই বলে একটু থেমে নিজের মাথার উপর হাত বোলায় রাজু। কথাটা অবশ্য রাগের মাথায় বলেও, যেন এক রাশ ঘৃণা উপচে পড়ছে তার স্ত্রীর উপর। তারপর আবার বলে, যখন জানতে পারলাম আমার স্ত্রী তার একটা প্রেমিক আছে, তখন আমার রাগ হলো। তাই রাগের মাথায় আমি আমার স্ত্রীকে মারার হুমকি দিয়েছিলাম, আর সেটাই হলো আমার কাল। সত্যি বলতে যেদিন সোমা মারা গেল, মানে খুন হলো, হ্যাঁ, আমার স্ত্রীর নাম সোমা। সেদিন সকালবেলা আমি বাজারে গিয়েছিলাম। তখন কে আমার মতো জামা পরে বাইক নিয়ে বাড়িতে ঢুকে আমার স্ত্রীকে নিঃশব্দে গলা টিপে মেরে চলে যায়।
বাজার থেকে বাড়ি ফিরে দেখি আমার বাড়ির সামনে অনেকটা ভিড়। আমাকে দেখে কয়েকজন লোক মারতে শুরু করে দেয়, হাতে লাঠি জুতো দিয়ে। যে হাতের কাছে যা পেল তাই দিয়ে মারতে লাগলো। আমি কিছু বুঝতে পারলাম না, বোকার মতো একটাই কথা বলতে চাইলাম, আমি কিছু জানি না। তারপরে পুলিশ না আসলে হয়তো আমি বাঁচতাম না। পুলিশ এসে তদন্ত করে আমাকে জেলে ভরে দিল। পরে কোর্টে কেস উঠল। বউয়ের প্রতি রাগ থেকে আমি ওকে মেরে ফেলেছি। এই অপরাধে আমার শাস্তি হলো। সুস্থ স্বাভাবিক জীবন থেকে ভেসে গেলাম। কেন ভেসে গেলাম তা আমি নিজেও জানি না। তারপরে সেলের মধ্যে যা ঘটছে, কাল যা হলো, ভয়তে সারা রাত আবার ঘুম হয়নি। এরই মাঝে লোকটা হেসে উঠল, বলল, কাল যা ঘটেছে দেখেছ, ওগুলোর সাথে আমার ঘটনা জড়িয়ে আছে। সেটা দেখে তুমি ভয় পেয়েছো, সেটা তোমার অসুবিধা। তাছাড়া আমার সেলের মধ্যে আমি কাউকে থাকতে দেব না। কাউকে না। কাল যা দেখলাম সেই ঘটনার সাথে তোমার যোগাযোগ রয়েছে, কিন্তু কিভাবে? সে বিস্তর ঘটনা। বলো তো, ঘটনাটা কি? শুনবে যখন শোনো। লোকটা চেয়ারে বসে বলতে শুরু করল। আমি থাকতাম হরিহরপুর নামে একটা গ্রামে। সেখানে বউ ছেলে নিয়ে ভালোই সংসার করছিলাম। ওখানে আমি জঙ্গলের কাঠ কেটে বাজারে বিক্রি করতাম। সেটা করে যা পয়সা রোজগার করতাম, তাতে আমাদের তিনজনের সংসার ভালোভাবে চলে যেত। একদিন আমার বউয়ের শরীর খারাপ হলো। সেদিন আমার কাছে ডাক্তার ডাকার মতো টাকাও ছিল না। তাই সন্ধ্যায় বেরিয়ে পড়লাম কাঠ কাটবো বলে। আসলে ভেবেছিলাম ওই সন্ধ্যাতে কাঠ কেটে ভোরবেলা বাজারে বেচতে চলে যাব। তারপর সেখান থেকে যা টাকা পাবো সেই টাকা দিয়ে বউয়ের চিকিৎসা করিয়ে নেব। কিছুটা সময় তো বাঁচাতে পারবো। এই কথা ভেবে একটা কুড়ুল কাঁধে নিয়ে বেরিয়ে পড়লাম জঙ্গলের দিকে। সন্ধ্যার আকাশে চাঁদের আলো সেভাবে ছড়িয়ে পড়েনি। তার উপরে জঙ্গল বলে কথা, কতটা যে আলো আসবে তা বলা যায় না। এর আগে রাতের বেলা কাঠ কাটতে যায়নি কোনোদিনও জঙ্গলে। তারপরে একা, একটু ভয়ও লাগছিল। তাও নিজের মনোবল বাড়িয়ে জঙ্গলের ভিতরে ঢুকলাম। পাশ থেকে ঝিঝিগুলোর ডাক ভেসে আসছিল। নিস্তব্ধ জঙ্গল, ওই একটি মাত্র আওয়াজই ভরসা। নিঝুম অন্ধকার জঙ্গল, কার না ভয় লাগে বলো? খানিকটা গিয়ে দেখলাম একটা গাছ, বেশ মোটা সোটা গুঁড়িটা। সেটাকেই কাটবো বলে ঠিক করলাম। তারপর কুড়ুলটা হাতে নিয়ে কোপ বসিয়ে দিলাম গাছে। প্রথম কোপটা মারার পর তার আওয়াজটা জঙ্গলের মধ্যে বিকট শুনতে লাগলো। আমি একটু ভয় পেয়ে গেলাম। তারপর বউয়ের অবস্থার কথা ভেবে একটু সাহস এনে আবার কাঠ কাটা শুরু করলাম। ঠিক এই সময় শুনতে পেলাম জঙ্গলের মধ্যে একটা বাচ্চা ছেলে মৃদু স্বরে কাঁদছে। আমি তো অবাক হয়ে গেলাম।
ভাবলাম এই জঙ্গলের মধ্যে আবার বাচ্চা এলো কোথা থেকে, তাও আবার রাতে। আরো ভালো করে শুনতেই দেখলাম সত্যি তো একটা বাচ্চা ছেলে কাঁদছে। কিন্তু সে কাঁদছে কেন? আমি সামনের দিকে তাকিয়ে বললাম, কে কাঁদছো? কি হয়েছে তোমার? কিন্তু কোনো উত্তর আসে না। আমি আমার হাতে থাকা কুড়ুলটা নিয়ে এগিয়ে গেলাম সামনের দিকে, কিন্তু কিছু দেখতে পেলাম না। ভালো করে কান্নার আওয়াজটা শোনার চেষ্টা করলাম। মনে হলো ডান দিক থেকে আসছে। ঠিক সেই দিকটায় গিয়েই দেখি একটা বছর 8 বাচ্চা ছেলে বসে বসে কাঁদছে। তা দেখে আমার বুকে প্রাণ ফিরে এলো। বলতে দ্বিধা নেই, আমি অন্য কিছু ভাবছিলাম। এরপর আমি কুড়ুলটা নিচে রেখে বাচ্চাটার কাছে গেলাম। ওর মাথায় একটা হাত রাখলাম। দেখলাম বাচ্চাটা ক্ষণিকের জন্য কান্না থামিয়ে আমার দিকে তাকালো। আমি বাচ্চাটাকে জিজ্ঞেস করলাম, তুমি এখানে কি করছো? কিভাবেই বা এই জঙ্গলে এলে এত রাতে? কিন্তু বাচ্চাটা কোনো উত্তরই দিল না, আবার সেভাবেই কাঁদতে লাগলো। আমি বাচ্চাটার পোশাক দেখে বুঝলাম বেশ বড় ঘরের কোনো ছেলে হবে, কারণ পোশাকগুলো বেশ দামি গোছের। তারপর আমি বাচ্চাটার মাথায় হাত বুলোতে লাগলাম। বাচ্চাটাকে এখানে রেখে যাওয়া ঠিক হবে না এই জঙ্গলের মধ্যে। কিন্তু বাচ্চাটা এখানে আসলো কিভাবে? আচ্ছা, ওসব পরে ভাববো। আপাতত বাচ্চাটাকে সাথে নিয়ে বাড়ি যাব, এটাই ঠিক করলাম। তারপর বাচ্চাটাকে কোলে নিয়ে এক হাতে কুড়ুলটা ধরে জঙ্গল দিয়ে বাড়ি ফিরে এলাম। আস্তে আস্তে পথে কিছু জোনাকির দেখা পাওয়া গেছিল। সেটা দেখে বাচ্চাটার মন ভোলানোর চেষ্টা করলাম, আর বাচ্চাটাও কান্না থামিয়ে দিয়ে জোনাকিগুলো দিকে একভাবে তাকিয়েছিল। তাদের গায়ে আলো দেখে খুব মজা পেয়েছিল। হয়তো ভাবছিল এগুলো কি জিনিস। বাড়ি ফিরে আসার পর আমার ছেলে ঘর থেকে বেরিয়ে এলো। দরজা খুলতে ওই ছেলেটাকে দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করলো, এটা কে বাবা? এটা এটা তোমার একটা ভাই। এই বলে ছেলেটাকে নিয়ে ঘরে বসলাম। স্ত্রী তখনও জ্বরের কারণে বিছানায় শুয়ে আছে। সে তো এই বাচ্চাটাকে দেখে অবাক। তারপর জিজ্ঞেস করলো, এটা কে? একটা বাচ্চা ছেলে, জঙ্গলে কাঠ কাটতে গিয়ে পেলাম। কি, জঙ্গলে পেয়েছো? আর আর তুমি এত রাতে জঙ্গলে কাঠ কাটতে গিয়েছিলে কেন? না, আসলে তোমার শরীরটা তো খারাপ, তাই ভাবলাম আজ সন্ধ্যায় গিয়ে কাঠ কেটে নিয়ে আসবো। কাল ভোরে সেগুলো বেচতে চলে যাব। তা থেকে 2 পয়সা হলে তোমার চিকিৎসা করাতে পারবো। তোমাকে বলেই যেতাম, তোমার জ্বরটা বেড়েছিল, তুমি ঘুমোচ্ছিলে, তাই আর তোমাকে ডাকিনি। তাই বলে তুমি ভর সন্ধেবেলায় কাঠ কাটতে যাবে? কাল সকালে গেলেই তো হতো। আর এই বাচ্চাটা? সে হতো, তবে তোমার শরীরটা যে খারাপ। আর এই বাচ্চাটাকে জঙ্গলে খুঁজে পেলুম। কাঠ কাটতে কাটতে একটা কান্নার শব্দ শুনে খুঁজতে লাগি, আর তখনই এই বাচ্চাটাকে জঙ্গলের মধ্যে পাই। ওখানে একটা বাচ্চাকে পেয়ে একা ফেলে রেখে আসা যায় বলো? তাই সঙ্গে করে নিয়ে চলে এলাম। সে নিয়ে এসেছ ঠিক আছে, কিন্তু জঙ্গলের মধ্যে একটা বাচ্চা ছেলে কোথা থেকে বা এলো? তোমার নাম কি বাবু? বউয়ের কথাতেও বাচ্চাটা কোনো উত্তর দেয় না, চুপ করে তাকিয়ে থাকে বউয়ের দিকে। আমার বউ আবার জিজ্ঞেস করলো, বাবু, তোমার নাম কি? আবারও কোনো উত্তর আসে না। আমার বউ আমার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। আমি বললাম, কি জানি,
হয়তো কথা টথা বলতে পারে না, বুঝলে তো। দাঁড়াও, আমি ওর জন্য খাবার নিয়ে আসি। এই বলে আমি রান্নাঘর থেকে খাবার আনতে গেলাম। খাবার এনে বাচ্চাটাকে দিতে ও একেবারে সবটা খেয়ে নিল। বুঝলাম খিদে পেয়েছিল বাচ্চাটার। তারপর আমার বউ ছেলেকে খেতে দিয়ে আমি শুয়ে পড়ি। হঠাৎ মাঝরাতে একটা ঘটনা ঘটে। সেটা আজও ভুলবার নয়। একটা ধাক্কাতে আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙা চোখে দেখি আমার ছেলে আমাকে ধাক্কা দিয়ে ডাকছে। আমি উঠে দেখি ওর চোখে জল, কাঁদো কাঁদো ভাবে বাইরে ইশারা করছে। ও বাবা, বাবা, বাবা উঠো, তাড়াতাড়ি উঠো বাবা। ও বাবা, বাবা তাড়াতাড়ি উঠো। দরজার কাছে গিয়ে দেখি বাইরের উঠোনে সেই ছেলেটা দাঁড়িয়ে আছে, যাকে জঙ্গলে পেয়েছিলাম। আর তাকে ধরে নিয়ে যাচ্ছে ভীষণ ধর্ষণ দুটো লোক। আমি কাছে যেতেই লোকগুলো বলে ওঠে, চক শালা, আর এক পাও এগোবি না, না হলে গুলি করে তারপর ওরা বাচ্চাটাকে নিয়ে ঢুকে যায় জঙ্গলের ভিতরে, সেই দিকটা যেদিক থেকে সন্ধেবেলায় বাচ্চাটাকে নিয়ে এসেছিলাম আমি। হঠাৎ আমার হুঁশ ফেরে। আমি ছুটতে থাকি লোক দুটোর পেছনে, কিন্তু তাদের সাথে পেরে উঠি না। কিসে একটা হোঁচট খেয়ে পড়ে যাই আমি। আর দেখতে থাকি বাচ্চাটাকে নিয়ে মিলিয়ে যায় ওরা। আগের দিন রাতে বৃষ্টি হয়েছিল। সেটা মাথায় আসতেই আমি খেয়াল করি লোক দুটোর পায়ের ছাপ রয়ে গিয়েছে মাটিতে। সেটাকে দেখতে দেখতে আমি গিয়ে পৌঁছই জঙ্গলের ভিতর পরিত্যক্ত একটা বাংলো বাড়ির কাছে। ইংরেজ আমলে একটা সাহেব এই বাংলোটা তৈরি করেছিল। এখন আর কেউ ব্যবহার করে না, এমনি পড়ে আছে। জঙ্গলের বন্য জীবজন্তুর ভয়ে এই বাংলোর আশেপাশেও কেউ আসে না। আমি গিয়ে দেখলাম ওখানে একটা আবছা আলো দেখা যাচ্ছে বাংলোর ভেতর থেকে। যে জানলার ভিতর থেকে আলো আসছে, আমি তার কাছে গিয়ে কান পাতি। শুনতে পাই দুজনেই কথা বলছে। এই একটা চ্যাংড়া ছেলে কত না ঘোল দেখালো, মেরেই যখন ফেলবি আর তখন সারাকে মেরে ফেললেই তো হয়, এক গুলিতেই খতম। সেটা হলে তো হয়েই যেত ভাই, কিন্তু সে করা যাবে না। এই মালটা আমার ভাইপো। দাদা মরে যাওয়ার পর আমার গলায় এসে জুটেছে। আমার দাদার বিশাল সম্পত্তি সব ওর নামে। যদি কোনো রকমে ওকে মেরে ফেলতে পারি তাহলে সব আমার। তবে হ্যাঁ, ব্যাপারটা মনে হতে হবে একটা অ্যাক্সিডেন্টের মতো। তবে সমস্যা হলো দাদার উকিল বন্ধুকে নিয়ে। লিগ্যাল গার্জেন ও শালা বুঝতে পেরেছে আমার ধান্দা, তাই চোখে চোখে রাখছে আমাকে। তাহলে কি হবে দাদা? আমার নামও নবীন ঘোষাল। গ্রামের বাড়ি ঘুরতে যাবার নাম করে ওকে এখানে নিয়ে এসেছি। তারপর ভুলিয়ে ভুলিয়ে সবার চোখের আড়ালে নিয়ে এসেছি জঙ্গলে। আজ ওকে এখানে ফেলে রেখে যাব। বনের জন্তুরা ছিঁড়ে খাবে শালাকে। এইখানকার চাকরগুলো ওকে খুব ভালোবাসে। ওরা যদি বলে ওকে বনের জন্তুরা মেরেছে, তাহলে বুঝতে পারছিস তো? হ্যাঁ, সাপও মরবে, আবার লাঠিও ভাঙবে না। আচ্ছা এটা দেখ তো, বেচার কোনো ব্যবস্থা হয় কি না। এটা কি? এটা একটা বউকে প্রেমের জালে ফাঁসিয়ে ওর থেকে সব গয়না নিয়ে নিয়েছি। তারপর ওর বরের একটা জামা পরে মালটাকে মেরে ফেলেছি। তুমি গুরু সেরা আছো। এর কিছুক্ষণ পর ওরা বাইকে করে বেরিয়ে যায়। আমি আর দেরি না করে কোনো মতে ওই ঘরে ঢুকে বাচ্চাটাকে উদ্ধার করে চলে আসি বাড়িতে। বাড়ি ফিরে এসে ছেলেকে জিজ্ঞেস করি যে ওরা বাইরে কেন গিয়েছিল।
রাতে দুটো লোক এসে হাঁকাহাঁকি করছিল। বাচ্চাটা যে সারাক্ষণ কথা বলছিল না, সে হঠাৎ কাকা কাকা বলে বাইরে বেরিয়ে যায়। তারপর তো আমার সব জানা। এতক্ষণে আমার বউও ঘুম থেকে উঠে পড়েছে। সবটা শুনে ও অবাক হয়ে যায়। রাতে আমাদের কারোরই ঘুম আসে না। আমরা ওভাবেই বসে থাকি সারা রাত। ভোরবেলা আমরা ও তল্লাট ছিঁড়ে পালাই শ্যামপুকুরে আমার শালার বাড়িতে। এখানে এসে একটা মুদির দোকানে কাজ। দুদিন পর একদিন রাতে দোকান থেকে ফিরছি, কজন লোক আমার ওপর চড়াও হয়। দেখি ওদের মধ্যে ওই লোকটাও আছে, আর তার সাথে আছে পুলিশ। স্যার স্যার এই লোকটা আমাদের বাড়ি থেকে চুরি করে আমার ভাইপোকে মেরে দিয়েছে। আমি চুপ করে থাকি, কারণ আমার কাছে তো কোনো উত্তর নেই। আমি ওদেরকে বলি আমি কিছু করিনি, সব কথা খুলে বলতে চাই পুলিশকে। কিন্তু তারপর কি? নিজেদের প্রভাব খাটিয়ে আমার নামে শিশু হত্যার কেস দিয়ে জেলে ভরে দেয়। কিন্তু জেলে এসেও আমার শান্তি নেই। ওরা নিজেদের প্রভাব খাটিয়ে রোজ রাতে আমাকে আমার সেলের মধ্যে এসে নিপীড়ন অত্যাচার করত। আমি তবুও, এত অত্যাচারের পরও তবুও আমি বলিনি সবটা ওদের। ওরা বারবার আমাকে জিজ্ঞাসা করতো ওই ছেলেটাকে আমি কোথায় রেখেছি। একদিন তো অত্যাচারের পরিমাণ এত অতিরিক্ত হলো যে বলার বাইরে। প্রথমে আমার হাতের আঙুল থেকে নখগুলোকে সাঁড়াশি দিয়ে টেনে বের করে নিল শয়তানগুলো। ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। যাতে চিৎকার না করি আমার মুখের মধ্যে কাপড় মুছে দেয় ওরা। আমার চোখ দিয়ে নিঃশব্দে জল গড়িয়ে পড়ত, চাইলেও চিৎকার করতে পারতাম না। তারপর ধারালো অস্ত্র দিয়ে আমার আঙুল পা সব। এই কথা বলে খানিকক্ষণ চুপ করে কয়েদিটা, তারপর বলে ওঠে, সেদিনের কষ্টের কথা কোনোদিনও ভুলবো না। আমি কাউকে বলতে পারিনি, কেউ কথা আমার শোনেনি। প্রবল যন্ত্রণায় ছটফট করতে করতে মৃত্যু হয় আমার। তারপর থেকে এখানেই আছি। আমার মুক্তি হয়নি এখনো। তোমার কথা শুনে বুঝতে পেরেছি তোমার বউকেও প্রেমের জালে ফাঁসিয়েছে ওই নবীন ঘোষাল। তোমার কেস কবে হয়েছিল? তা প্রায় মাস চারেক। তখন থেকেই আমি এখানে আছি। শোনো, একটা কাজ বাকি আছে, সেটা একটু করে দাও, তাহলেই আমার মুক্তি। রাজু এতক্ষণ সবটা মন দিয়ে শোনে। তারপর লোকটার দিকে তাকায় রাজু। ওর চোখ থেকেও জল বেরিয়ে আসে। ওভাবে মানুষ কতটা নৃশংস হলে এমন ব্যবহার করতে পারে, আর কারই বা দোষ দেবে ও? ওর সাথেও তো এইরকমই ঘটনা ঘটেছে। এখন আর কয়েদিটাকে ভয় লাগছে না। ও রাজুর মনে থাকা সব প্রশ্নের উত্তর পেয়ে যায় রাজু। এরপর কয়েদিকে জিজ্ঞেস করে, আচ্ছা তোমার নাম কি? আমার কোনো নাম নেই। বেঁচে থাকাকালীন সবাই আমাকে বিমল কাঠুরে বলতো। তাহলে কি তোমায় বিমল বলে ডাকবো? না, তুমি না হয় আমাকে
কয়েদি নম্বর 1417 বলেই ডেকো। এমনিতেও আমাদের কয়েদিদের নাম ধরে নয়, বরং নম্বর দিয়ে মনে রাখা হয়। যেমন গোডাউনে আসা কোনো মালের ওপর নম্বর লিখে ছেড়ে দেওয়া হয়, তারপর কত নম্বর মাল প্রয়োজন সেই হিসেবে খোঁজ করা হয়। আমাদের ক্ষেত্রেও তেমনটাই করা হয়। আমরা তো মানুষ নয়, আমরা যেন নরকের কীট। রাজু বলল, কিন্তু আমি বা তুমি তো কোনো অপরাধ করিনি, তাহলে আমরা ন্যায় বিচার কেন পেলাম না? পাবে পাবে, বিচার পাবে, কোনো চিন্তা করো না। আমি এখান থেকে তোমার মুক্তির উপায় করে দেব। তার পরিবর্তে বাইরে বেরিয়ে আমার একটা ইচ্ছা পূরণ করে দেবে তো? তা না হলে আমার মুক্তি হবে না। এখান থেকে ছাড়া পাবার পর সত্য সোমের বাড়ি যেতে হবে তোমার। তোমার শ্যামপুকুরেই ওকে সবাই চেনে, ও আমার শালা। রাজু অবাক হয়ে বলে, চিনি তো সত্যটাকে, কি করতে হবে বলো? একটা সোনার আংটি আমার বউকে দিও। সোনার আংটি? সে তো অনেক দাম, কোথায় পাবো? আমার কাছে তো অত পয়সা নেই। তোমাকে কিনতে হবে না, ওই যে খাট যেটাতে তুমি শুয়ে থাকো, ওর নিচের দিকে দেওয়ালে একটা চিহ্ন করা আছে। ওইটা আলগা করে রাখা। আলতো করে টান দিয়ে ওর কোকড়ে দেখতে পাবে একটা আংটি আছে। ওই আংটিটা আমার হাতে ছিল, আমি এসেই ওটা আগে সরিয়ে রেখেছিলাম সকলের আড়ালে। ওটা নিয়ে আমার বউকে পৌঁছে দিও। তোমার আর আমার বদলা নেবার এবার সময় হয়েছে। এই কথা বলার পর লোকটা হেসে ওঠে। এতক্ষণ যে নিস্তব্ধতা বিরাজ করছিল গোটা জেলখানার মধ্যে, সেটা যেন ভঙ্গ হয়ে যায়। রাজু তাড়াতাড়ি করে আংটিটা বের করে নেয় দেওয়ালের মধ্যে থেকে। ঠিক যেখানে বলেছিল সেখানেই ছিল। আংটিটা হাতে নিয়ে সামনে থাকা কয়েদিটাকে আর দেখতে পেল না রাজু। আর খানিকক্ষণের মধ্যে জেলের ভিতর থেকে কিসের যেন আওয়াজ ভেসে এলো। এতক্ষণ যেটা আসছিল না। ভালো করে শুনতে গিয়ে বুঝতে পারল এটা প্রত্যেকটা সেলে থাকা কয়েদিদের গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে থাকার শব্দ। রাজু গভীরভাবে চিন্তা করে, সব কয়েদি তো একসাথে ঘুমোয় না, ব্যাপারটা কি? সেদিন রাত 12টা হবে। হরিনারায়ণপুরের গ্রামের বাড়িতে বিছানায় ঘুমোচ্ছে নবীন ঘোষাল। ঘুরতে থাকা পাখাটা বন্ধ হয়ে গেল। উফ, আবার শালা কারেন্ট অফ। ধরফর করে উঠে নবীন খেয়াল করল, না, লাইট তো জ্বলছে। পাখা কেউ বন্ধ করে দিল নাকি? উঠে পাখার সুইচ টিপতে যাবে, হঠাৎ সে লক্ষ্য করল সুইচ বোর্ড থেকে টপ টপ করে রক্ত ঝরে পড়ছে, আর একটা রক্ত মাখা হাত ধরে রয়েছে সুইচটা। আচমকা সেই হাতটা ওর গলাটা টিপে দেওয়ালে ঠেসে ধরল।
নবীন চেঁচাতে চাইলেও পারল না। সে দেখতে পেল সেই হাতে আঁকা আছে অদ্ভুত একটা ট্যাটু। সেই হাতটা থেকে তৈরি হচ্ছে একটা শরীর। ধীরে ধীরে সেই শরীরটা রূপ নিল সেই লোকটার, যাকে 4 মাস আগে জেলখানায় খণ্ড খণ্ড করে মেরে এসেছে সে। এর জন্য অবশ্য জেলের গার্ডকে ঘুষ খাইয়ে ভেতরে ঢুকতে হয়েছিল। লোকটা একবারও বলেনি তার ভাইপো কোথায় আছে। কাল সকালে গিয়ে নিজের সব পাপের কথা জেলের ওয়ার্ডেনের কাছে স্বীকার করবি, বুঝতে পারলি? না হলে কিন্তু আমি রোজ আসবো। আর তোর একটা একটা করে শরীরের অঙ্গ কেটে নিয়ে যাব। আজ যেমন তোর ডান হাতের আঙুলটা নিয়ে গেলাম। বুক ফাটা একটা চিৎকার করে ওঠে নবীন। তার হাত থেকে আঙুল কে যেন একটা ধারালো অস্ত্র দিয়ে কেটে নিয়ে গেছে। দেখতে দেখতে চোখের সামনে থেকে মিলিয়ে যায় মানুষের মূর্তিটা। প্রথম দিন মনের ভুল ভেবে কিছু করেনি নবীন। ভেবেছিল মদের ঘোরে নিজের আঙুল নিজেই কেটে ফেলেছে। কিন্তু এরপর রোজ রাতে ঘটতে থাকে একই ঘটনা। কোন দিন হাতের আঙুল, কোন দিন পায়ের আঙুল, ঠিক যেভাবে নবীন ওই লোকটার ওপর অত্যাচার করেছিল সেইভাবে। শেষে প্রাণের ভয়ে নবীন বাধ্য হয় জেলখানার ওয়ার্ডেনের কাছে গিয়ে সব স্বীকার করতে। দিন 10 পর একদিন সকালে নিজের সেলে বসে ভবিষ্যতের কথা ভাবছিল রাজু। কয়দিন আমরা 1417 তো বলে গেল ওর মুক্তির ব্যবস্থা করে দেবে, কিন্তু ঠিক সেই মুহূর্তে অবাক চোখেও দেখল একটা গার্ড এসে ও সেলের সামনে দাঁড়িয়ে আছে। ব্যাগের ভেতর থেকে চাবি বের করে রাজুর সেলের দরজাটা খুলে দিল। তাই দেখে রাজু তো পুরো অবাক। গার্ড বলল, তোমার ছুটি হয়ে গেছে? মানে? নবীন বলে একটা লোক এসে থানায় স্বীকার করেছে যে তোমার বউকে সে ভালোবাসার জালে ফাঁসিয়ে মেরে ফেলেছে। আমাদের ওয়ার্ডেন খুবই ভালো মানুষ, তিনি নিজে উপযাচক হয়ে বিচারপতিকে অনুরোধ করেন, যার জন্য তোমার মুক্তি হলো। চলো চলো, নিজের জিনিসপত্রগুলো নিতে ওয়ার্ডেন সাহেবের কাছে যাও। সেলের ভিতর থেকে বেরিয়ে রাজু ঢুকলো ওয়ার্ডেনের কাছে। যাক, একজন ভালো মানুষকে মুক্তি দিতে পারলাম। তোমার মুখ চোখ দেখে বোঝা যাচ্ছে তুমি ভালো মানুষ, কিন্তু প্রমাণ নেই। এই সেলে আরও একজন থাকতো, বিমল কাঠুরে। সেও নির্দোষ ছিল। তাকে কে যেন জেলে ঢুকে গলা কেটে খুন করে। পরে জানতে পারি এটাও নবীনের কাজ। আর জেলের সব অপরাধীকেই এক চোখে দেখতে হয়, এটাই নিয়ম। এই নাও, নবীন ঘোষাল এই গয়নাগুলো ফেরত দিয়েছে। ও নিয়ে আর কি করবো স্যার? ওটা ওটা বিক্রি করে আপনি না হয় কোনো অনাথ আশ্রমে দিয়ে দেবেন। এখন আসি স্যার, ধন্যবাদ।
জেলের গেট খুলে বাইরে বেরিয়ে এলো রাজু। পিছন ফিরে দেখলো জেলখানাটাকে, আর মনে মনে ভাবল, আজ ও মুক্ত, মিথ্যা অভিযোগের শাস্তি থেকে মুক্ত, এক ভয়ানক মৃত্যু যন্ত্রণা থেকে মুক্ত। অনেকটা বাঁচতে হবে রাজুকে, অনেকটা। মানুষের জন্য কিছু করতে হবে। এসব ভাবতে ভাবতে দেখল জেলের প্রধান দরজার গোড়ায় দাঁড়িয়ে আছে কয়েদি নম্বর 1417। রাজুর দিকে তাকিয়ে সে একটা হাসি হাসল। এটা শান্তির হাসি। রাজুও একটা হাসি দিয়ে বেরিয়ে পড়ল ওখান থেকে। বেরিয়ে আগে সে সত্য মানে পাড়ার সত্য তার বাড়িতে গিয়ে দেখল সত্যি কয়েদের স্ত্রী এখনো বেঁচে আছে এবং এখানেই আছে। সে উঠোনের ওপর বসে মুড়ি খাচ্ছে। রাজুকে দেখতে পেয়ে অবাক হয়ে গেল। কি চাই? কে আপনি? আপনার স্বামী আমাকে পাঠিয়েছে। রাজু তারপর সব ঘটনা খুলে বলে আংটিটা নিজের পকেট থেকে বার করে তার হাতে দিল। সব শুনে আংটিটা হাতে নিয়ে তিনি কেঁদে ফেলল। রাজু দেখল উঠোনে দুটো বাচ্চা ছেলে খেলা করছে। তারপর অনেক খোঁজ লাগিয়ে জেলের ওয়ার্ডেনের সাহায্যে সেই উকিলের খোঁজ পায় রাজু। তিনি দায়িত্ব নিলেন কয়েদি নম্বর 1417 পরিবারে। যাক, একটা পরিবারের তো কিছু একটা ব্যবস্থা হলো। মাস 6 কেটে গেছে। রাজু এখন একটা অনাথ আশ্রম খুলেছে। চারিদিক থেকে সে সাহায্য পেয়েছে। আশ্রমটার নাম দিয়েছে মুক্তি। বিকেলের পড়ন্ত বেলা এখন ওর কাটে ছোট ছোট শিশুদের কোলাহলে। আকাশের দিকে তাকিয়ে ও ভাবে জেলের ওই কয়েদিটার কথা। 1417, এই নম্বরটা ও ভুলবে না কোনোদিন। শেষ হলো আমাদের আজকের গল্প কয়েদি নম্বর 1417। গল্প পাঠে আমি অর্পণ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে রাজদীপ, অভিষেক, অর্পণ এবং প্রিয়া। এইরকমই আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দ্য ডার্ক আওয়ার টেলসকে।